পরের টাইপ লেখা ফেলান টাইপ 8। টাইপ 8 ও নিজেই হচ্ছে দুইটা সূত্র, দেখেন এই দুইটা সূত্র দিয়ে হচ্ছে আমাদের টাইপ 8। কথা শেষ। এমনি হচ্ছে উপরে সাউন্ড হইতেছে, তারপরে যদি আবার তোরাও কথা বলিস তাহলে কেমনে ওটা আচ্ছা। তাহলে দেখেন টাইপ 8 আমাদের কাছে যে জিনিসপত্রগুলো আছে সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, এই জিনিসটার ভ্যালু হচ্ছে ই। সিমিলারলি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x, এইটার ভ্যালুও হচ্ছে ই। দুইটা সূত্র আমাদের লাগবে। সূত্র দুইটা বেসিক্যালি একই সূত্র, জাস্ট হচ্ছে চেহারা চেঞ্জ করে লেখা। কেমনে ভাই একই সূত্র? দেখেন এখানে x টেন্ডস টু কত বলা আছে? 0। 1 প্লাসের পরে, মানে এই 1টা থাকাটা ম্যান্ডেটরি, এটা সূত্রের 1 প্লাসের পরে যা থাকবে হোল টু দি পাওয়ার 1 সেটা থাকা লাগবে। কথা কি বলছি? 1 প্লাসের পরে যা থাকবে হোল টু দি পাওয়ার 1 সেটা থাকা লাগবে। যদি এই ফরম্যাটে অঙ্ক থাকে তাহলে অ্যান্সার কি হবে? ই। সিমিলারলি 1টা তো থাকা লাগবেই, প্লাস 1 যা থাকবে হোল টু দি পাওয়ার সেটা যদি থাকে তাহলে অ্যান্সার হবে ই। দেখেন দুইটা সূত্র কিন্তু একই কথা বলে। 1 প্লাসের পরে এখানে কি 0 আছে না? দেখেন তো ভাইয়া x টেন্ডস টু কত বলা আছে? 0। তাহলে 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 1/0। আমি জিনিসটারে এমনে লিখি, জিনিসটা যদি এমনে থাকে 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 1/0, এই ফরম্যাটে থাকলে অ্যান্সার হবে হচ্ছে ই। দেখেন তো পরের সূত্রটাও আসলে সেম কথাই বলে কিনা। x টেন্ডস টু ইনফিনিটি বলা আছে, x টেন্ডস টু ইনফিনিটি বলা আছে। সো x টেন্ডস টু ইনফিনিটি যদি হয় তাহলে 1/ইনফিনিটি মানে কত হয়ে যাবে বলেন তো? 0 না? 1/ইনফিনিটি মানে কত? 0। এখানে কি আমরা ওই কথাই লিখছিলাম না? 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার, দেখেন তো x বলা আছে, x টেন্ডস টু কত? ইনফিনিটি না? ইনফিনিটিকে কি আমি লিখতে পারি কিনা 1/0? ঠিক আছে, তাহলে দুইটা কথা আসলে সেম কথাই কিনা, দুইটা সূত্র সেম সূত্রই কিনা, দুইটা সূত্র এক্সাক্ট সেম সূত্র। আপনার খালি কাজ হচ্ছে যে জিনিসটা মনে রাখা যে এই ফরম্যাটে থাকলে অ্যান্সার কত হবে? ই। এই ফরম্যাটে থাকলে অ্যান্সার আসবে হচ্ছে ই। মনে থাকবে এইটুকু? ওকে, এইটুকু মনে থাকলে আসেন আমরা দুইটা অঙ্ক করে ফেলাবো। একটা হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটির জন্য, আর একটা করব হচ্ছে x টেন্ডস টু 0 এর জন্য। ঠিক আছে, দুইটা অঙ্ক করলেই মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। দুইটা অঙ্ক করলে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x প্লাস 3। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x প্লাস 3। ঠিক আছে, আচ্ছা একটা কথা আমাকে বলেন যে ভাই সূচকের নিয়ম অনুযায়ী যদি পাওয়ার যোগ আকারে থাকে এদেরকে আলাদা আলাদা ভাবে গুণ আকারে লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে সূচকের নিয়মটা আমরা এখানে আসেন অ্যাপ্লাই করে দিই। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা ঠিকঠাক মতো থাকলো। 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার 3, এটা লিখতে পারবো কিনা? দেখেন পাওয়ার কি আকারে আছে? যোগ আকারে। পাওয়ার যদি যোগ আকারে থাকে তাহলে এদেরকে আলাদা আলাদা ভাবে কি আকারে লেখা যাবে? গুণ আকারে লেখা যাবে। আবার যদি এরা আলাদা আলাদা ভাবে গুণ আকারে থাকতো তাহলে এদেরকে একসাথে কি আকারে লেখা যাইতো? যোগ আকারে লেখা যাইতো। একই তো কথা, যোগ আকারে লেখা থাকলে গুণ আকারে লিখতে পারবো, গুণ আকারে লিখতে পারলে যোগ আকারে লিখতে পারবো। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার একটু এই পোরশনটার দিকে তাকান তো ভাইয়া, এই যে এই পোরশনটার দিকে, এই পোরশনটার দিকে তাকান। দেখেন x টেন্ডস টু কত বলা আছে? ইনফিনিটি। x টেন্ডস টু ইনফিনিটি যদি আপনি এখানে বসায় দেন তাহলে কি জিনিসটা 1/ইনফিনিটি হয়ে যাবে না? 1/ইনফিনিটি মানে কত? 0। 1 প্লাস 0 করলে কত হয়? 1। 1 এর পাওয়ার যদি 3ও নেই তাও অ্যান্সার কত? 1। তার মানে আমি এই কথাটুকু বলতে পারি কিনা যে লিমিট বসাই দিলে এইটুকুর অ্যান্সার 1 হয়ে যাবে। লিমিট বসাই দিলে এইটুকুর অ্যান্সার কত হয়ে যাবে? 1। x এর জায়গায় যদি আমি ইনফিনিটি বসাই, 1/ইনফিনিটি মানে 0, 1 প্লাস 0 মানে 1, 1 এর পাওয়ার 3 দিলে আসলে কত থাকবে? 1ই থাকবে। লিমিট বসাই দিলে এইটুকুর ভ্যালু 1, সমস্যা নেই। এবার তাইলে দেখেন তো আমার কাছে কি থাকতেছে, আমার কাছে এই জিনিসটুকু থাকে কিনা? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x। কথা ঠিক আছে? এইটাই কি আপনি একটু আগে সূত্র হিসেবে পড়ে আসছিলেন কিনা? এটা ডাইরেক্ট সূত্র হিসেবে পড়ে আসছিলাম না? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x। বলেন। লিমিট বসাইলে লিমিটে ক্লিয়ারটা
না না না, এটা নেসেসারি না। যতটুকু আমি বসাইতে পারবো ওটুকে বসাই দিলেও চলবে, ঠিক আছে, ওটুকে বসাই দিলেও চলবে। বাট যখন আমি ফাইনালি সবগুলাতে লিমিট বসায় ফেলাইছি তখন আর এই লিমিট কথাটা লিখবো না, তখন ডিরেক্ট অ্যান্সারে ই বসাই দিব, ঠিক আছে। ওটা নেসেসারি না যে সবগুলাতেই হচ্ছে লিমিট একসাথে বসাইতে হবে, ঠিক আছে, সবগুলাতে লিমিট একসাথে বসানোটা নেসেসারি না। কথা কি বুঝছি নাকি বুঝি নাই, পারবো করতে? ওকে, কোনটা? জি, সূত্র দুইটা হচ্ছে একটু দেখে নেন। দুইটা সেম জিনিস রিপ্রেজেন্ট করে কিন্তু দুইটার ইয়া আলাদা, মান আলাদা আলাদা। তাহলে পরেরটা একটু করে ফেলাম তো। লিমিট এক্সটেন্ডস টু 0 বলা আছে এখানে, এখানে বলা আছে হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু 0। এটার পরে আমি আপনাদের একটা অঙ্ক একটু করতে দিব, এইটুকু আগে দেখেন করতে পারেন কিনা। আচ্ছা, তো খেয়াল করেন এখানে লিমিট এক্সটেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3x প্লাস 7 ডিভাইডেড বাই x আছে। তাহলে দেখেন তো ভাইয়া, এটাকে চাইলে আপনি একটু সাজায় গুছায় এমনি লিখতে পারেন কিনা। লিমিট এক্সটেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3 প্লাস 7 বাই x। দেখেন তো এইটা লিখলে কোনো আপত্তি আছে কিনা? পুরাটার নিচে ভাগ আকারে কত ছিল? ভাগ আকারে কি একটা x ছিল না? ভাগ আকারে একটা x ছিল। 3x কে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? 3। মাঝখানের প্লাসটা প্লাসের মতো রয়ে গেল, 7 কে x দিয়ে ভাগ করলে সেটারে কত লিখবেন? 7 বাই x, ঠিক আছে। ছিল ভাগ আকারে, আমি x দিয়ে নিচের হর দিয়ে সবগুলারে আলাদা আলাদা করে ভাগ করে দিছি, হর দিয়ে সবগুলা টার্ম আলাদা আলাদা ভাবে ভাগ করে দিছি। এইটুকু করলে তো কোনো আপত্তি নেই। নিচের x দিয়ে যদি সবগুলা টার্ম আলাদা আলাদা ভাগ করি তাহলেও তো কোনো ঝামেলা নেই, বলেন। x পুরাটার নিচে বেসিক্যালি এখানে মনে মনে একটা ব্র্যাকেট দেওয়া আছে, মনে মনে একটা ব্র্যাকেট দেওয়া আছে। এটা পরীক্ষার মধ্যেও দেওয়া থাকবে না, আপনার মনে মনে ধরে নিতে হবে যে এখানে একটা ব্র্যাকেট আছে, ঠিক আছে। পরীক্ষায়ও দেওয়া থাকবে না, আপনার মনে মনে এটা ধরে নিতে হবে। আচ্ছা, এবার বলেন তো দুইটা পাওয়ার কি আকারে আছে? যোগ আকারে। দুইটা পাওয়ার যদি যোগ আকারে থাকে তাহলে ভাইয়া সেই ক্ষেত্রে এদেরকে আলাদা আলাদা ভাবে গুণ আকারে লিখতে পারবেন কিনা? লিমিট এক্সটেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 7 ইন্টু 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 7 বাই x। সরি, মিস্টেক হয়ে গেছে, এখানে হচ্ছে পাওয়ার 3। ওকে, এবার বলেন তো ভাইয়া, প্রথমটাতে যদি আমি লিমিট বসাই দেই, x টেন্ডস টু কত বলা আছে? 0 বলা আছে না? x এর জায়গায় 0 বসান, 3 ইন্টু 0 করলে কত হয়? 0। 1 প্লাস 0 মানে কত? 1। 1 এর পাওয়ার যদি 3 হয় তাও অ্যান্সার কত? 1। লিমিট বসাই দিলে প্রথম পার্টটুকু পুরাটাই কি হয়ে যাবে বলেন তো? 1 হয়ে যাবে। তাহলে আমার কাছে বাদ বাকি কি থাকবে? আমার কাছে থাকবে হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু 0, লিমিট এক্সটেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 7 বাই x। এই পর্যন্ত ঠিক আছে, এইটুকু নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু এরপরে আপনাদের সাথে আমার একটু কথাবার্তা বলার আছে। দেখেন, সূত্রের সাথে কি এইটার চেহারা হুবহু মিলতেছে? হুবহু মিলতেছে না। একটু সূত্রটার দিকে তাকান। যখন x টেন্ডস টু 0 1 প্লাসের পরে যা থাকার কথা হোল টু দি পাওয়ার 1 বাই সেটা থাকবে। 1 প্লাসের পরে যদি ঘোড়ার ডিম থাকে তাহলে হোল টু দি পাওয়ার কি থাকা লাগবে? ঘোড়ার ডিম থাকা লাগবে না, 1 বাই ঘোড়ার ডিম থাকা লাগবে, ঠিক আছে। এখন দেখেন তো 1 প্লাসের পরে এখানে কত আছে? 3x। তাহলে হোল টু দি পাওয়ার কি থাকা উচিত? 1 বাই 3x থাকা উচিত। 1 প্লাসের পরে 3x আছে, হোল টু দি পাওয়ার কি থাকা উচিত? 1 বাই 3x থাকা উচিত। 1 বাই 3x কি এখানে আছে? নাই। তাহলে আসেন এটারে বানাই। লিমিট এক্সটেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 1 বাই 3x আগে লেখেন। 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 1 বাই 3x এইটুকু আগে লেখেন। লিখছেন?
কিন্তু কথা হচ্ছে 1/3x কি পাওয়ার ছিল? পাওয়ার হিসেবে কত ছিল? 7/x। পাওয়ার হিসেবে ছিল হচ্ছে 7/x। তাহলে দেখেন তো ভাইয়া, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার সবসময় কি হয়? গুণ হয় না? আমি যদি পুরাটার পাওয়ার 21 দিয়ে দেই, পুরাটার পাওয়ার যদি 21 দিয়ে দেই, 1/3x এর সাথে 21 গুণ হয়ে কি 7/x বানাবে কিনা? 1/3x এর সাথে পুরাটার পাওয়ার গুণ হবে, কারণ ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। এটা আমরা ক্লাস 9-10 এর সূচক লগারিদম যেই চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টারে কিন্তু শিখে আসছি, ঠিক আছে? তাহলে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে আলটিমেটলি কত বানায় ফেলাবে? 7/x। এইবার দেখেন তো ব্র্যাকেটের ভিতরে যতটুক আছে ওইটুকুতে সূত্রে পড়ে কিনা। এই যে ব্র্যাকেটের ভিতরে যতটুক আছে এইটুকু সূত্রে পড়ে অ্যান্সার কত হবে? ই। এইটুকু সূত্রে পড়ে অ্যান্সার হবে ই। পুরাটার পাওয়ার আছে আবার 21, তাহলে অ্যান্সার লিখতে পারবো কিনা e⁻21। কথা কি বুঝছি? পারবেন করতে? আচ্ছা, এইটুকু যদি পারে থাকেন তাইলে এবারে আসেন আমরা একটা কাজ করি। এইটুকু বাইরে থাকলে আমরা আপনাদের একটা অঙ্ক করতে দেই। এই অঙ্কটা বইয়ের মধ্যের অঙ্ক না, বইয়ের বাইরের, কিন্তু অঙ্কটা আমার কাছে অনেক সুন্দর একটা অঙ্ক। আমার কাছে এই অঙ্কটা অনেক সুন্দর একটা অঙ্ক। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 7 ডিভাইডেড বাই 10x হোল টু দি পাওয়ার 10x। ধরেন এরকম কিছু একটা আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 7 ডিভাইডেড বাই 10x হোল টু দি পাওয়ার 10x। ঠিক আছে? এই অঙ্ক পরীক্ষায় আসলে, এই অঙ্কটা বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং মডেল টেস্টের পরীক্ষায় আসা প্রশ্ন। এর আগে এটা আইআইটিতে কোনো একটা জায়গায় আসছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই যে কোথায় আসছিল, বাট আইআইটিতে কোনো একটা জায়গায় আসছিল। ঠিক আছে? এই প্রশ্নটা পরীক্ষায় আসলে পোলাপান ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে ঝামেলাটা করে দিয়ে আসে। সো আগে প্রশ্নটার দিকে একটু ভালো মতো খেয়াল করেন, আগে প্রশ্নটার দিকে একটু ভালো মতো খেয়াল করেন, তারপরে হচ্ছে অ্যান্সারটা বসায়। ঠিক আছে? আচ্ছা, আমি কোশ্চেনটা একটু ভুল করে ফেলাইছি, কোশ্চেনটা আসলে এটা ছিল না, কোশ্চেনটা একটু কারেকশন করে নিন। লিমিট x টেন্ডস টু π/2 দেওয়া ছিল, আর এখানে দেওয়া ছিল হচ্ছে x টেন্ডস টু π/2, আর এখানে দেওয়া ছিল হচ্ছে 10x ডিভাইডেড বাই 9। কোশ্চেনটা ছিল এইটা। ঠিক আছে? আমি কোশ্চেনটা খুঁজতেছিলাম এর জন্যই, কারণ এক্সাক্ট কোশ্চেনটা আমার খেয়াল ছিল না। ঠিক আছে? কোশ্চেনটা ছিল হচ্ছে এটা। এটা করেন, এটা করার পরে আমরা আরো একটা করতে দিব, এটা করার পরে আরো একটা করতে দিব। আচ্ছা, তো দেখেন ভাইয়া, অঙ্কটা দেখা কিছুটা চেনা চেনা লাগার কথা, পুরাটা ডিরেক্ট ফরম্যাটে পড়ে নাই, বা পুরাটা হচ্ছে চেহারার সাথে মিলতেছে না, ডিরেক্টলি মিলতেছে না, একটু কিছুটা চেনা চেনা লাগতেছে কিনা দেখেন তো। আপনার যদি একটু আগের অঙ্কগুলা ভালো মতো বুঝে থাকেন, একটা 1 থাকার কথা আছে, একটা প্লাস থাকার কথা আছে। কথা হচ্ছে উপরে কি কখনো 7 থাকার কথা ছিল? আমরা যেই সূত্রগুলা শিখছিলাম, সূত্রের মধ্যে উপরে থাকে কত? ইউজুয়ালি 1 থাকে না, এখানে আছে কত? 7। তাহলে আপনি দেখেন তো এই কাজটুকু করতে পারেন কিনা ভাইয়া, যে এটারে একটু চেহারা চেঞ্জ করে লিখলাম, লিমিট x টেন্ডস টু π/2 1 প্লাস 1 ডিভাইডেড বাই 10x বাই 7। দেখেন তো এইটা লিখলে কোনো আপত্তি আছে কিনা? উপরে 7 ছিল, 7টারে ঘুরায় খালি 10x এর নিচে আইনা লিখছে, আলটিমেটলি তো জিনিস সেম। এই 7 তো যায় আবার উপরে 1 এর সাথেই গুণ হবে, 1 আর 7 গুণ হয়ে কত বানায় ফেলাবে? 7ই বানায় ফেলাবে। ঠিক আছে? এই অঙ্কটা আমার খুবই পছন্দের একটা অঙ্ক, খুবই খুবই পছন্দের একটা অঙ্ক। এর জন্যই তো আগে করাই দিতেছি, এক্সামে হলে বইসা যে পারবেন না এটা আমিও জানি। ঠিক আছে? এর জন্যই তো আগে করাই দিতেছি যে এই টাইপের অঙ্ক থাকলে এইভাবে অ্যাপ্রোচ নিতে হয়, একটু প্র্যাকটিস করে যাওয়া দরকার। এবার বলেন সূত্র কি বলে? সূত্র বলে হচ্ছে 1 এর নিচে যা থাকবে পাওয়ার হিসেবে ওইটাই থাকা লাগবে। বলেন তো 1 এর নিচে কত আছে? 10x বাই 7। তাহলে পাওয়ার হিসেবে অবশ্যই 10x বাই 7 থাকা উচিত, পাওয়ার হিসেবে অবশ্যই 10x বাই 7 থাকা উচিত। ঠিক আছে? কিন্তু পাওয়ারে কি ভাইয়া 10x বাই 7 ছিল? পাওয়ারে কত ছিল? 10x বাই 9, 10x বাই 9। তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে একটা 7/9 গুণ করে দিব, ব্র্যাকেটের বাইরে একটা 7/9 দিয়ে দিব, তাইলেই তো ভিতরের 7 আর উপরের 7 ক্যান্সেল আউট হয়ে যাবে, নিচের 9টা এসে 10x এর নিচে বসে যাবে। কথা কি বুঝছি?
পুরাটার পাওয়ার একটা 7/9 দিয়ে দিব, তাইলেই কিন্তু জিনিসপত্র ব্যালেন্স হয়ে যাইতেছে। কথা ক্লিয়ার? ওকে, এবার বলেন তো ভাইয়া, সূত্রে পড়লে এইটুকু জায়গার ভ্যালু ই হয়ে যায় কিনা? আচ্ছা, ইনফিনিটি নাই। ফরম্যাট কি শিখাইছিলাম? ফরম্যাট বলছিলাম 1 + 1/∞ হইতে হবে, এরকম ফরম্যাট শিখছিলাম না? 1 + 1/∞ হইতে হবে। দেখেন তো ভাইয়া, এক্স এর জায়গায় π/2 বসাই দিলে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির ভ্যালু ইনফিনিটি না, tan 90 ডিগ্রির ভ্যালু তো অসংজ্ঞায়িত। 1 + 1/∞ থাকা লাগবে, 1 + 1/∞ থাকা লাগবে। x টেন্ডস টু ইনফিনিটি হইতে হবে, এটা তো নেসেসারি না। 1 + 1/∞ হইতে হবে, লিমিট বসাইলে যেন 1/∞ আসে। ঠিক আছে, লিমিট বসাইলে যেন 1/∞ আসে। তাহলে অ্যান্সার বসাইলে কত হবে বলেন? e⁻7/9। ঠিক আছে, বেসিক্যালি এক লাইনের অঙ্ক, জাস্ট এক লাইনের অঙ্ক। ঠিক আছে, বাট অঙ্কটা সুন্দর, অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, এরপরে আসেন আপনাদের সেম টাইপের আরেকটা ম্যাথ একটু করতে দেই, একেবারে মোটামুটি সেম টাইপের আরেকটা ম্যাথ। এটাও একটু প্র্যাকটিস করে গেলে জিনিসটা একটু ইজি হয়। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, x divided by 1 plus x, x divided by 1 plus x whole to the power x। দেখেন এইটার লিমিটিং ভ্যালু কত হবে? লিমিট x tends to infinity, x divided by 1 plus x whole to the power x। ঠিক আছে, এই প্রশ্নটা কুয়েটে আসছিল, সো পরবর্তীতে যে কোনো বোর্ড পরীক্ষায় এটা রিপিট করতে পারে। ঠিক আছে, কুয়েটে এককালে আইসা গেছে, সো যে কোনো বোর্ড পরীক্ষায় এটা পরবর্তীতে কিন্তু রিপিট হইতে পারে। ঠিক আছে, বলেন। দেখেন, যেই কাজটা করা পসিবল সেটা হচ্ছে ভাইয়া, যদি আমি সূত্রের সাথে মিলাইতে চাই, মিলানো যাবে, খালি অল্প একটু জায়গায় গ্যাঞ্জাম আছে। কোন জায়গায় গ্যাঞ্জাম আছে? দেখেন, আমি যদি জিনিসটারে এমনে লিখি, আমি আগে লিখি, তারপর বলেন যে আপনাদের কোনো আপত্তি আছে কিনা। ছিল কত? ভিতরে ছিল হচ্ছে x divided by 1 plus x। আমরা যেই কাজটা করলাম সেটা হচ্ছে ভিতরের জিনিসটারে উল্টায় লিখলাম। ছিল হচ্ছে x divided by 1 plus x, আমি ইচ্ছা করেই লিখছি 1 plus x divided by x। কাজটা কি আসলে ঠিক হইছে? পাপ হইছে। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কি করা লাগবে? পুরাটার পাওয়ার -1 দিয়ে দিলাম। ঠিক আছে, একবার উল্টায় পাওয়ার যদি আবারও -1 দেই, তাহলে কি জিনিসটা আবারও সোজা হয়ে যাবে না? উল্টানোর পরে পাওয়ার -1 দিছি, জিনিসটা সোজা হয়ে গেছে। পুরাটার পাওয়ার কত ছিল বলেন? x। পুরাটার পাওয়ার ছিল হচ্ছে x। কথা ঠিক আছে? এইবার তাহলে দেখেন তো ভাইয়া, নিচের x দিয়ে উপরের দুইটা টার্মকেই ভাগ করে দেওয়া যায় কিনা? নিচের x দিয়ে যদি আমি উপরের দুইটা টার্মকেই ভাগ করি, x divided by x করলে কত আসবে? 1। x divided by x করলে আসবে হচ্ছে 1। 1 কে x দিয়ে ভাগ করলে কত আসবে বলেন? 1/x। ঠিক আছে, x divided by x করলে 1 আসে। 1 টারে আমি আগে লিখলাম, 1/x টারে পরে লিখলাম, একই তো কথা, যোগ আকারে আছে। আগে পরে লিখলে কোনো ম্যাটার করে? কোনো কিছুই ম্যাটার করে না। এরপরে বলেন তো ভাইয়া, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি গুণ হয় না? তাহলে আমি যদি ইন্টারচেঞ্জ করেও লিখি, তাইলেও কি কোনো আপত্তি আছে কিনা? যে বাইরের পাওয়ারটারে আমি ভিতরে নিয়ে আসলাম, ভিতরের পাওয়ারটারে বাইরে পাঠাই দিলাম, একই তো কথা হইলো, কারণ দুইজন তো আলটিমেটলি কি আকারে আছে? গুণ আকারে। ঠিক আছে, এইবার তাইলে বলেন তো, এই জায়গাটুকু ডিরেক্ট সূত্রে পড়ে কিনা? এই জায়গাটুকুর চেহারা এখন চেনা লাগে কিনা? এইটুকু তো ডিরেক্ট সূত্রে পড়ে আছে। এইটুকুর ভ্যালু কত সূত্রে পড়লে? e। তার মানে অ্যান্সার হবে e⁻⁻1। অপশনের মধ্যে দেওয়া থাকে হচ্ছে 1/e। ঠিক আছে, সো এই মেকআপ ভার্সন গুলো একটু জানাটা ইম্পর্টেন্ট। আপনারা যখন অঙ্কগুলা করবেন, চেষ্টা করবেন যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে মানে এক্সট্রা অঙ্ক কি করা যায়। বইয়ের অঙ্ক তো ডেফিনেটলি করবো, এই অঙ্কগুলা কিন্তু কোনো বইয়ের মধ্যেই নাই। আমরা যতগুলো অঙ্ক করাই প্রত্যেকটাই দেখা যায় যে কোনো না কোনো বইয়ের মধ্যে থেকে রেফারেন্স নেওয়া, রূপন্তী প্রকাশনী হোক, এসি আহমেদ স্যারের বই হোক, কেতাব স্যারের বই হোক, বা হচ্ছে অক্ষরপত্র হোক, যে কোনো একটা থেকে রেফারেন্স নেওয়া। কিন্তু কথা হচ্ছে, এই টাইপের অঙ্কগুলা কিন্তু পিওর অ্যাডমিশনের অঙ্ক। এগুলো অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক খোঁজা ছাড়া আপনার পক্ষে পাওয়া পসিবল না।
কারণ আপনি যে কোশ্চেন ব্যাংক খুঁজা আবার টাইপে ফালাবেন এই সময় তো আপনার কাছে নাই, আপনি তো পড়েনই না ঠিক মতো, আবার অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক খুঁজা আবার হচ্ছে এই জিনিসপত্র বাইর করবেন, এটা তো পসিবলই না। ঠিক আছে, এর জন্য আমরা চেষ্টা করি যে ক্লাসের মধ্যেই করাই দেওয়ার জন্য, যেন ক্লাসের মধ্যে থেকে একটু জিনিসটা মাথার মধ্যে থাকে। একবার অন্তত দেখা গেছেন কোশ্চেনটা যদি এখন পরীক্ষায় আসে, এখন তো অন্তত অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, নাকি এখনো পারবেন না? এখন পারবো তো, ওকে। এরপরে আসেন, এরপরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আমাদের আর একটা টাইপ বাকি আছে, লাস্ট টাইপ, টাইপ 9 মনে হয়, তাই না? টাইপ 9। আচ্ছা, টাইপ 9 এর চেহারাটা একটু লেখেন। টাইপ 9 এর চেহারা হবে হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x প্লাস মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x, a টু দি পাওয়ার x মাইনাস প্লাস a টু দি পাওয়ার মাইনাস x। ঠিক আছে, টাইপটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এটারে এক্সপোনেনশিয়াল ফরম্যাট বলে। দেখেন, যার উপরে লিমিট অ্যাপ্লাই করা হয়েছে, মানে ভ্যারিয়েবল কে, এখানে ভ্যারিয়েবল হচ্ছে x, x এর উপর লিমিট অ্যাপ্লাই করা হয়েছে। x কি হিসাবে আছে? পাওয়ার হিসাবে না। x যখন কোনো একটা বহুপদীতে বা কোনো একটা চলকের পাওয়ার হিসাবে থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম। সো এইগুলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্মের ম্যাথ। তো এই ফর্মে যদি আমার অঙ্ক থাকে তাইলে হচ্ছে আমি কি করব? এই ফর্মে যদি অঙ্ক থাকে তাইলে কি করব? আসেন একটা এক্সাম্পল আমরা একটু করে ফেলাই, তাইলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এই ফর্মে অঙ্ক থাকলে কি করব, একটা এক্সাম্পল করি। একটা এক্সাম্পল করলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনার কাছে এরকম কোন একটা অঙ্ক দেওয়া আছে, এটা অনেক জায়গায় পরীক্ষায় আসছে, 2018 সালেও বোর্ড পরীক্ষায় আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18 সালে আসছে। লেখা পেলাম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে আছে হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। ঠিক আছে, আগে বলেন টাইপের সাথে চেহারা মিলে কিনা। a টু দি পাওয়ার x, দেখেন এখানে কিন্তু আমরা একটা জিনিস ঢং করে লিখছিলাম, এখানে প্লাস মাইনাস দিছি, এখানে মাইনাস প্লাস দিছি। এই কথাটার মানে কি? মানে উপরে যদি প্লাস থাকে তাহলে নিচে বসবে মাইনাস, উপরে যদি মাইনাস বসে তাহলে নিচে বসবে প্লাস। ঠিক আছে, যা বসবে উল্টানো থাকবে। ঠিক আছে, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, উপরে মাইনাস থাকলে নিচে প্লাস। ঠিক আছে, এই ফরম্যাটে যখনই আপনি অঙ্ক পাবেন, আপনার কাজ হচ্ছে a টু দি পাওয়ার x দিয়া পুরাটারে ভাগ করে ফেলানো। পুরাটারে কত দিয়া ভাগ করে ফেলানো? a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x মানে কত আসলে? এখানে 3 টু দি পাওয়ার x না, পুরাটারে 3 টু দি পাওয়ার x দিয়া ভাগ করেন। পুরাটারে 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করেন। দেখেন 3 টু দি পাওয়ার x কে যখন 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করবেন তখন তো 1 আসবে, তাই না? 3 টু দি পাওয়ার x কে 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করলে কত আসবে? 1। এখন আসেন আমি পরের ভাগটা একটু আলাদা করে এই সাইডে করে দেখাইতেছি, রাফে করে দেখাইতেছি। 3 টু দি পাওয়ার মাইনাস x কে আপনি ভাগ করবেন কত দিয়ে? 3 টু দি পাওয়ার x দিয়ে, কারণ একই লাইন এখানে বারবার লিখতে গেলে অঙ্কের সাইজ অনেক বড় হয়ে যাবে। আমি সাইডে ক্যালকুলেশনটা করে দেখাইতেছি যে এখান থেকে আসলো। 3 টু দি পাওয়ার মাইনাস x কে ভাগ করব কত দিয়ে? 3 টু দি পাওয়ার x দিয়ে। বলেন দুইজনের বেস সেম আছে কিনা, দুইজনের ভিত্তি সেম আছে কিনা? ভিত্তি কত? 3। বেস যদি সেম থাকে, দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ার কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে পাওয়ার বিয়োগ করেন। উপরেরটার পাওয়ার ছিল মাইনাস x, নিচের পাওয়ারটা যদি বিয়োগ হয় তাহলে কি আবারও মাইনাস x আসবে না? মাইনাস x মিলায় কত বানাবে ভাইয়া? মাইনাস 2x। ঠিক আছে, মাইনাস x আর মাইনাস x মিলায় আসতেছে হচ্ছে মাইনাস 2x। 3 টু দি পাওয়ার মাইনাস 2x কে আপনি লিখতে পারেন কিনা 1/3 টু দি পাওয়ার 2x। 3 টু দি পাওয়ার মাইনাস 2x, ওটারে কি লিখতে পারবেন? 1/3 টু দি পাওয়ার 2x। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? এই লাইনটাই ডিরেক্টলি আমি এখানে লেখা দিব যে 3 টু দি পাওয়ার মাইনাস x কে যখন আমি ভাগ করব তখন সেটা আসবে 1/3 টু দি পাওয়ার 2x। ঠিক আছে, 3 টু দি পাওয়ার মাইনাস x কে যখন ভাগ করব সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে 1/3 টু দি পাওয়ার 2x। কোন আপত্তি আছে? উপরে যেহেতু 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করছেন, নিচেও কত দিয়ে ভাগ করা লাগবে? 3 টু দি পাওয়ার x দিয়ে। তাহলে বলেন 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x কত বানায় ফেলাবে? 1। প্লাসটা প্লাসের মতো থাকলো। 3 টু দি পাওয়ার মাইনাস x কে 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করলে কত হয়? 1/3 টু দি পাওয়ার 2x। ঠিক আছে, একটু সাইড নোটে লেখা রাখেন যে 3 টু দি পাওয়ার x দ্বারা ভাগ। সাইড নোটে একটু লেখা রাখেন 3 টু দি পাওয়ার x দ্বারা ভাগ, নাইলে বাসায় যায় আসলে ভুলে যাবেন যে কেমনে কেমনে এই লাইন আসলো। জি, পরীক্ষার খাতায় লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। ঠিক আছে, স্যার এটা জানে যে কেমনে কি করতে হবে।
ঠিক আছে, স্যার এটা জানে যে কেমনে কি করছে, কোন আপত্তি আছে এইটুকুতে? ওকে, তাইলে এইবার আমাকে একটু বলেন ভাইয়া যে আমি যদি এবার লিমিট বসাই দেই এক্স টেন্ডস টু কত? ইনফিনিটি না, এক্স টেন্ডস টু ইনফিনিটি। এই জায়গায় ইনফিনিটি বসান, 2 ইন্টু ইনফিনিটি করলে কত হবে? ইনফিনিটিতে হবে। 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানেও কত আসলে? ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি মানে কত? 0। তার মানে পুরা উপরের এই টার্মটুকু কত হয়ে যাবে? এই টার্মটুকুও 0, নিচের এই টার্মটুকুও কত? 0। তার মানে উপরে কি থাকবে বলেন তো? লিমিট বসাই দিলে উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস 0, নিচে থাকবে হচ্ছে 1 প্লাস 0। তো সবকিছু ক্যালকুলেশন করলে ফাইনালি অ্যান্সার কত পাবেন? কথা কি বুঝছি? কঠিন কোনো কিছু, একেবারেই সহজ। এইটার জেনারেল ফরম্যাটটা একটু লেখা রাখেন, a টু দি পাওয়ার x এর সহগের অনুপাত হবে অ্যান্সার। a টু দি পাওয়ার x এর সহগের অনুপাত হবে অ্যান্সার। a টু দি পাওয়ার x এর সহগের অনুপাত হবে অ্যান্সার। মানে আমার পুরো অঙ্ক করারও দরকার নেই। যদি রিটেন পরীক্ষায় আসে তাহলে তো পুরোটা এমনি করে দেখাবো, কিন্তু যদি এমসিকিউতে আসলে আমি ডিরেক্ট কোশ্চেন দেখে অ্যান্সার বলে ফেলাইতে পারবো। অ্যান্সার কত আসবে? a টু দি পাওয়ার x এর সহগের অনুপাত, a টু দি পাওয়ার x এর সহগের অনুপাত হবে আমার অ্যান্সার। কথা কি ভাইয়া বুঝছি? আচ্ছা, তাহলে দেখেন, যদি আমি আপনাকে এরকম কোন একটা ম্যাথ দেই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ধরেন এই অঙ্কটা এমসিকিউতে আসলো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কত দিব বলেন তো? 3 টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x, 4 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x। ধরেন এরকম কিছু একটা আসছে পরীক্ষায়, ঠিক আছে, এরকম কিছু একটা পরীক্ষায় আসছে। তো এইটা দেখা 1/4 হবে, একটু ঠান্ডা মাথায় দেখেন, 27/4 আসবে অ্যান্সার। 27/4 হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, দেখেন কেমনে কোত্থেকে কি আসলো। প্রথম কথা হচ্ছে যে ভাই উপরে তো 3 টু দি পাওয়ার x প্লাস 3 আছে, তাই না? 3 টু দি পাওয়ার কত আছে? x প্লাস 3। ওইটারে দেখেন তো লিখতে পারেন কিনা 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার x লেখা যাবে? 3 টু দি পাওয়ার x প্লাস 3 আছে, 3 টু দি পাওয়ার x প্লাস 3 পাওয়ারটা কি আকারে আছে? যোগ আকারে আছে না? পাওয়ার যোগ আকারে থাকলে এদেরকে আলাদা আলাদা ভাবে কি আকারে লেখা যায়? গুণ আকারে। আর নিচে কত আছে? নিচে তো ডিরেক্টলি 4 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, এই ফরম্যাটে আছে। কথা ঠিক আছে? তাইলে আমাকে বলেন উপরের 3 টু দি পাওয়ার x এর সহগ কত? 3 কিউব। 3 কিউব হচ্ছে 3 টু দি পাওয়ার x এর সহগ। 3 টু দি পাওয়ার x এর সহগ হচ্ছে 3 কিউব। নিচের 3 টু দি পাওয়ার x এর সহগ কত? 4। তাহলে 3 কিউব মানে কত? 3 কিউব মানে তো হচ্ছে 27। 3 কিউব মানে হচ্ছে 27 আর নিচেরটার সহগ হচ্ছে 4। তাহলে অ্যান্সার হচ্ছে 27/4। কথা কি বুঝছি? এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে পারবো নাকি পারবো না? পারবো? শিওর? ওকে। এরপরে আসেন, এরপরে আমরা এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিকের দিকে চলে যাব, সেটা হচ্ছে 9.2। আমাদের 9.1 এ যা যা কিছু আছে, মোটামুটি 9টা টাইপ আছে, বাট দুঃখজনক হইলেও সত্য বোর্ড পরীক্ষায় আসলে এই 9টা টাইপ থেকে সিকিউতে 4 মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এটা দুঃখজনক হইলেও সত্য। আমরা এতদিন ধরে যা পড়ছি এই পুরাটাই বেসিক্যালি এমসিকিউর জন্য, প্লাস হচ্ছে আমাদের বেসিক বিল্ড আপের জন্য। ঠিক আছে, মানে এখান থেকে সিকিউতে বলেন, সিকিউতে এই যে পরের চ্যাপ্টার মূল নিয়মে অন্তরীকরণ, এখান থেকে 4 মার্কের একটা কোশ্চেন শিওর শট আসবে। ঠিক আছে, 9.2 এই যে মূল নিয়মে অন্তরীকরণ, হেডিং লেখেন মূল নিয়মে অন্তরীকরণ। ঠিক আছে, এতদিন পর্যন্ত যা পড়ছি পুরাটাই হচ্ছে এমসিকিউ এর জন্য, প্লাস হচ্ছে এখান থেকে বেসিক কোশ্চেন গুলো আসে, প্লাস কিছু কিছু জায়গায় তো দেখছেন মানে কোশ্চেন আসবে না এরকম কিন্তু না, কিছু কিছু জায়গায় দেখছেন আমাদের রেফারেন্সেও কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে প্রশ্ন আসছে, এরকমও কিন্তু লেখা ছিল। ঠিক আছে, প্রশ্ন আসবে না এরকম না, কখন কোত্থেকে কোন জায়গায় প্রশ্ন আসবে এটা আপনি জানেন না, সো আপনার পুরাটাই পড়ে যাইতে হবে। ঠিক আছে, কখন কোন জায়গায় কি প্রশ্ন আসবে এটা আপনি জানেন না, সো পুরাটাই পড়ে যাইতে হবে। 9.1 যদি শুধুমাত্র লিমিট থাকে সিলেবাসে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র 9.1 আছে। ঠিক আছে, যদি লিমিট বলা থাকে তাহলে 9.1।
তাহলে শুধুমাত্র 9.1। আচ্ছা দেখেন, মূল নিয়মে অন্তরীকরণ এই জিনিসটা আসলে কি। ধরেন আমি আপনাকে একটা গ্রাফ দিলাম, গ্রাফটা হচ্ছে আঁকা বেঁকা টাইপের কোন একটা গ্রাফ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আগে একটু আইকা নেই। ধরেন যে আপনার কাছে কোন একটা গ্রাফ আছে এরকম, ঠিক আছে, র্যান্ডম কোন একটা গ্রাফ আছে, ঠিক আছে, আমি আমার ইচ্ছা মতো আঁকলাম। এখন একটু গ্রাফটার দিকে তাকান তো ভাইয়া, গ্রাফটার প্রত্যেকটা পয়েন্টে রেট অফ চেঞ্জ কি সমান কিনা দেখেন তো। এইখান থেকে পরের পয়েন্টে যাইতে আপনার কি উপরের দিকে উঠা লাগতেছে না? কোন দিকে উঠা লাগতেছে? উপরের দিকে। আমি যদি এখানে একটা পয়েন্ট চিন্তা করি, এখানে একটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্ট থেকে পরের পয়েন্টে যাইতে কোন দিকে উঠা লাগবে? উপরের দিকে। এখন চিন্তা করেন তো, এইখান থেকে এখানে যাইতে যতটুকু উপরের দিকে উঠা লাগতেছে, এখান থেকে এখানে যাইতে তার চেয়ে বেশি বা কম, আমি জানি না যে কম উঠা লাগবে নাকি বেশি উঠা লাগবে, বাট সব জায়গায় কি রেট অফ চেঞ্জটা সমান হইতেছে? রেট অফ চেঞ্জটা কিন্তু সমান না। এখান থেকে যখন পরের পয়েন্টে যাবেন, দেখা গেছে যে অলমোস্ট এক্স অক্ষের সমান্তরাল গেলেই কিন্তু হইতেছে, তাই না? তার মানে ওইটার ঢাল কত? 0 বলা যায়। প্রত্যেকটা পয়েন্টে রেট অফ চেঞ্জ কি সমান? প্রত্যেকটা পয়েন্টে রেট অফ চেঞ্জ সমান না। এটা যদি একটা সরল রেখা হইতো, ধরেন এরকম একটা সরল রেখা আছে, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে রেট অফ চেঞ্জ সমান। আমরা কিন্তু পড়ে আসছিলাম 3.3 তে মনে হয়, বা 3.4 এ, 3.3 তে অথবা 3.5 এ সরল রেখার ঢাল বের করার সময় কিন্তু আমরা দেখছিলাম যে কোন একটা সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢালের মান কিন্তু সমান। সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢালের মান কি হয়? সমান। কিন্তু কোন একটা বক্ররেখা যদি আমার কাছে থাকে, বক্ররেখার প্রত্যেকটা পয়েন্টে কি ঢালের মান সমান হবে? না। এক এক পয়েন্টে ঢালের মান এক এক রকম, এক এক পয়েন্টে রেট অফ চেঞ্জ এক এক রকম। সো আমরা এই রেট অফ চেঞ্জটা খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই রেট অফ চেঞ্জটা খুঁজে বের করা, যে কি রেটে এটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তো এই রেট অফ চেঞ্জ খুঁজে বের করার জন্য আসেন আমরা এখান থেকে একটা কাজ করি। সেটা হচ্ছে ভাইয়া, এই গ্রাফের উপরে আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার স্থানাঙ্ক লিখলাম হচ্ছে x, f of x। নরমালি আমরা বিন্দুর স্থানাঙ্ক কি দিয়ে প্রকাশ করি? x, y দিয়ে প্রকাশ করি না? y লেখা যেই কথা, f of x লেখা কি একই কথা না? ছোটবেলায় ক্লাস 9-10 এ যখন আপনারা হচ্ছে সেট ফাংশন পড়ছিলেন, তখন দেখেন তো এই জিনিসটা এমনি লিখতেন না আপনারা সব সময়, যে y equal to f of x, ফাংশন অফ x লেখা যেই কথা, y লেখা কি কথা? একই কথা। তো আমরা তো বিন্দুর স্থানাঙ্ক নরমালি x, y দিয়ে প্রকাশ করে অভ্যস্ত, কিন্তু আমরা এখানে একটু ঢং করে y এর জায়গায় খালি f of x লিখলাম, ঠিক আছে? y এর জায়গায় খালি কি লিখছি? f of x। আচ্ছা, এবার আসেন আরেকটা পয়েন্ট তো আমাদের দরকার। ঢাল বাইর করতে গেলে কি একটা পয়েন্ট দিয়ে কাজ হয়? পয়েন্ট লাগবে কয়টা? 2টা। ঢাল বাইর করতে গেলে পয়েন্ট লাগবে 2টা। তো আমরা আসেন আরেকটা কাজ করি, এইটার পাশেই আরেকটা পয়েন্ট নেই। ধরেন এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে হচ্ছে x plus h, f of x plus h। এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে x plus h, f of x plus h। কেন এই পয়েন্টটার স্থানাঙ্ক x plus h, f of x plus h হইল? দেখেন, যদি আপনি বলেন এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া x, f of x, তার মানে কি? তার মানে হচ্ছে x অক্ষ বরাবর আপনি কতটুকু দূরত্ব গেছেন? x একক দূরত্ব গেছেন, তাই না? এখন বলেন তো, যদি আপনি এই পয়েন্টটাতে আসতে চান, তাইলে সেই ক্ষেত্রে আপনার কি x অক্ষ বরাবর আরো কিছুটা বেশি দূরত্ব অতিক্রম করা উচিত না? আরো কিছুটা বেশি দূরত্ব অতিক্রম করা উচিত। এই যে ছোট্ট দূরত্বটা, এই ছোট্ট দূরত্বটাই হচ্ছে আমার h। এই ছোট্ট দূরত্বটাই কি? এই ছোট্ট দূরত্বটাই হচ্ছে বেসিক্যালি h। কথা কি ভাইয়া বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এবার বলেন তো, ঢালের সংজ্ঞা কি শিখছিলেন? ঢালের সংজ্ঞা শিখছিলেন হচ্ছে উপরে থাকবে y এর পরিবর্তন, নিচে কি থাকবে? x এর পরিবর্তন। ঢালের ডেফিনেশনই তো আমাকে এই কথা বলে যে উপরে বসবে y এর পরিবর্তন, নিচে কি বসবে? x এর পরিবর্তন। তাহলে লেখেন, এই দুইটা পয়েন্টের জন্য যদি আমি ঢাল বের করতে চাই, তাহলে উপরে বসাইতে হবে y এর পরিবর্তন, নিচে বসাইতে হবে হচ্ছে x এর পরিবর্তন। y এর পরিবর্তন কত দেখেন তো? y এর পরিবর্তন এইটা কিনা? f of x plus h minus f of x। দেখেন তো ভাইয়া, y এর পরিবর্তন এটা কিনা? y এর পরিবর্তন এই যে এখানে f of x plus h ছিল হচ্ছে y, এখানের y কত ছিল? f of x। তাহলে পরিবর্তনটা কত হবে? পরিবর্তনটা হবে হচ্ছে f of x plus h minus f of x। আমাকে বলেন x এর পরিবর্তনটা কত হবে? দেখেন তো, x এর পরিবর্তনটা হবে x plus h minus x। কেন? কারণ এই যে এই পয়েন্টের x কত? এই পয়েন্টের x হচ্ছে x plus h।
এই পয়েন্টের এক্স কত, এই পয়েন্টের এক্স হচ্ছে শুধুমাত্র এক্স, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তাহলে দেখেন কিছু জিনিসপত্র একটু কাইটা চলে যায়, কে কে কাইটা চলে যায়, এক্স আর এক্স কাইটা চলে যায়, তাই না? বিয়োগ করলে দেখেন তো সবকিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র কে কাটাকাটি যাবে, এক্স কাটাকাটি যাবে। জিনিসটা দেখতে এরকম থাকে কিনা, থাকে। এখন আমাকে একটা কথা বলেন, যদি আমি খুবই সূক্ষ্মভাবে রেট অফ চেঞ্জ বাইর করতে চাই, তাহলে এই যে পরিবর্তনের হারটা কি খুবই কম হইতে হবে না? মনে করেন আপনি এক কাজ করলেন যে ভাই আমি ঢাকার থেকে আজকে কক্সবাজার যাবো, বা ঢাকার থেকে হচ্ছে আজকে চিটাগাং যাবো, ঠিক আছে? প্রত্যেক পয়েন্টে আপনার গাড়ির স্পিডোমিটারের স্পিড কি সেম থাকবে? প্রত্যেক পয়েন্টে সেম থাকবে না। আপনি এখন যখন যাত্রা শুরু করবেন, 0 থেকে যাত্রা শুরু করতেছেন, ধরেন যে 20-এ উঠতে আপনার 5 সেকেন্ড লাগলো, 20 কিলোমিটার পার আওয়ারে উঠতে 5 সেকেন্ড লাগলো, 2-3 সেকেন্ড 20 কিলোমিটার পার আওয়ারে থাকবে। এরপরে এটা কি আবার 30-এ যাবে, 40-এ যাবে, আবার যখন আপনি জ্যামে পড়বেন তখন কি আবার স্পিড কমতেছে, স্পিড বাড়তেছে। প্রত্যেক পয়েন্টে ভেলোসিটির যে চেঞ্জ, ওই ভেলোসিটির চেঞ্জ কি প্রত্যেক পয়েন্টে সেম নাকি চেঞ্জ হইতেছে? চেঞ্জ হইতেছে। আমি যদি ত্বরণের মানটা খুব ভালো মতো বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সময়ের মানটা খুবই কম সময় নিয়ে আমার কাজ করা লাগবে না, যে সময়ের মানটা যত ছোট হবে, যত কম সময় দিয়ে আমি ভাগ করতে পারবো, ত্বরণের মানটা কি ততই অ্যাকুরেট পাওয়া যাবে। সো আমরা এই কারণে যেই কাজটা করি, দেখেন এখানে ভাগ হইতেছে কত দিয়ে, h দিয়ে ভাগ হইতেছে না? আমরা এই কারণে বলি যে লিমিট h টেন্ডস টু 0, এই যে পরিবর্তনটা যে হবে, এই পরিবর্তনের মানটা খুবই ছোট হইতে হবে। আমরা তো এখানে যথেষ্ট কাছাকাছি আঁকার চেষ্টা করছি, বাট এই দুইটা পয়েন্ট এতটাই কাছাকাছি থাকবে। ওই যে বাংলা ছবিতে একটা ডায়লগ ছিল না, যে দুটি দেহ একটি প্রাণ, এখানে দেখা মনে হবে যে দুইটা পয়েন্ট আলাদা আলাদা, কিন্তু দুইটা পয়েন্ট একই পয়েন্ট। দেখা এতটুকু মনে হইতে হবে যে গ্যাপটা এতটাই কম, ঠিক আছে? গ্যাপটা এতটাই কম যে দুইটা পয়েন্ট আলাদা আলাদা হইলেও দেখা কি মনে হবে, মনে হবে যে এই দুইটা পয়েন্ট একই পয়েন্ট, ঠিক আছে? এই জিনিসটা লেখছেন ম্যাথমেটিশিয়ানরা, এইটারই বলছে হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ, ঠিক আছে? ম্যাথমেটিশিয়ানরা এইটারই বলছে হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, ddx অফ f of x, ঠিক আছে? যে f of x এর পরিবর্তনের হার, এটাকে কি দিয়ে প্রকাশ করে? f of x এর পরিবর্তনের হার প্রকাশ করে হচ্ছে ddx দিয়ে। এই ddx টাকে বলা হয় হচ্ছে ভাইয়া ডিফারেনশিয়াল অপারেটর। এই ddx টাকে কি বলে? ddx টাকে বলে হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, বা বাংলায় বলে হচ্ছে অন্তরজ সহগ। ডিফারেনশিয়াল অপারেটর বা বাংলায় বলে হচ্ছে অন্তরজ সহগ, ঠিক আছে? জিনিসটা খুবই মজার একটা জিনিস, যে আপনি রেট অফ চেঞ্জ বাইর করে ফেলাইতেছেন। বলেন, স্থানাঙ্কগুলো নরমালি ভাই সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। নরমালি ব্র্যাকেটগুলোর কনভেনশন, আপনি যদি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে চান, নরমালি সেট প্রকাশ করা হয় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, স্থানাঙ্ক প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এটা কনভেনশনালি সিস্টেম, ঠিক আছে? এখন আমি যদি চেঞ্জ করে ফেলাই, চেঞ্জ করলে ওটা বেসিক্যালি সেট বুঝাবে। এখন ওটা তো আর সেট না, ওটা কি? স্থানাঙ্ক সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ঠিক আছে? এটা আমার কথা না, এটা ম্যাথমেটিশিয়ানরা বলে দিয়ে গেছে, ঠিক আছে? বলেন এইটুকু বুঝছেন কিনা? যদি নাও বুঝা থাকেন কোনো প্যারা নাই, আপনি খালি এইটুকু মনে রাখবেন, ঠিক আছে? আপনি খালি এইটুকু মনে রাখবেন। এতক্ষণ যা চিল্লাচিল্লি করছে এগুলো যদি মনে নাও থাকে, আপনার দরকার হচ্ছে শুধুমাত্র এইটুকু। কথা কি বুঝছি নাকি বুঝি নেই? পারবো করতে? ওকে, এবার আসেন আমরা হচ্ছে যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই যে dy বাই dx বা ddx অফ f of x বা যে আমরা বের করছি, এইটার তাৎপর্য কি, বা এটা আমাদের কোন কোন সময় কাজে লাগবে? এটা আমাদের কাজে লাগবে কোন কোন সময়? লেখা ফেলান dy বাই dx। আচ্ছা, এটারে একটু অশিক্ষিতের মতো অনেকেই পড়েন dy বাই dx। এটার আসলে dy বাই dx পড়া উচিত না, এটারে পড়া উচিত হচ্ছে ddx অফ y। পড়া উচিত কি? ddx অফ y, ddx অফ y, ঠিক আছে? এটারে কেউ dy বাই dx বলেন না। অনেক সময় মনের ভুলে আমিও হয়তো বলে ফেলাইতে পারি, বাট এটা অ্যাকচুয়াল জিনিস না। অ্যাকচুয়ালি উচ্চারণ করতে হবে বা পড়তে হবে হচ্ছে ddx অফ y হিসেবে, ঠিক আছে? কি হিসেবে পড়তে হবে? ddx অফ y। না সমস্যা নেই, এমনি লিখলেও হয়, একই কথা, এমনি লিখলেও একই কথা, ঠিক আছে? তাহলে ddx অফ y, এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার নির্দেশ করে, ঠিক আছে? এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। আরেকটা জিনিস নির্দেশ করে, সেটা হচ্ছে বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল,
ঠিক আছে, ddx অফ y এর কাজ হচ্ছে এই দুইটা। কথা বুঝছি? ddx অফ y এর কাজ কয়টা? ddx অফ y এর কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার বের করা, আরেকটা কাজ হচ্ছে বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বের করা। বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বের করা। ঠিক আছে, এবার আসেন আমরা মূল নিয়মে অন্তরীকরণের একটা অঙ্ক একটু করে ফেলাই। এই অঙ্কটা পরীক্ষায় কখনো আসবে না, কিন্তু তারপরেও হচ্ছে আপনাদের এটা একটু করে রাখা ভালো। সেটা হচ্ছে ধ্রুব ফাংশনের অন্তরীকরণ। আগেরটা এই যে দেখেন, ধ্রুবক ফাংশনের অন্তরীকরণ। হেডিং লিখবেন হচ্ছে ধ্রুবক ফাংশনের অন্তরীকরণ। ধ্রুবক কাকে বলে? সহজ কথায় বললে যে ভাই যার মান চেঞ্জ হয় না সেটাই হচ্ছে ধ্রুবক। যার মান চেঞ্জ হয় না সেটাই কি? ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যেই কাজটা করতেছি সেটা হচ্ছে একটা ধ্রুবক ফাংশন চিন্তা করতেছি, যে ধ্রুবক ফাংশনটার নাম আমরা দিতেছি হচ্ছে সি। দেখেন তো ভাইয়া, এইটার মধ্যে কি এক্স এর কোনো অস্তিত্ব আছে? চলকের কোনো অস্তিত্ব আছে? নাই। তাহলে লেখা ফেলাম, ধরি y ইকুয়াল টু f of x ইকুয়াল টু c। y ইকুয়াল টু f of x ইকুয়াল টু c। ঠিক আছে, একটা ফাংশন আমার কাছে আছে, যেই ফাংশনটা হচ্ছে একটা ধ্রুবক ফাংশন, যেখানে এক্স এর কোনো অস্তিত্ব নাই, চলকের কোনো অস্তিত্ব নাই, পুরা ফাংশনটাই হচ্ছে একটা ধ্রুবক। চলকের কোনো অস্তিত্ব নাই, পুরা ফাংশনটাই একটা ধ্রুবক। কথা ঠিক আছে? এইবার আমাকে একটা কথা বলেন যে ভাই, আমি যদি এখানে f of x plus h বের করি, f of x plus h, এই কথার মানে কি? যত জায়গায় x ছিল তত জায়গায় x plus h বসাই দিতে হবে। যত জায়গায় x ছিল তত জায়গায় কি বসাই দিতে হবে? x plus h। এখানে কি x বসানোর কোনো জায়গা আছে? নাই। তার মানে f of x plus h এর ভ্যালুও কি আসবে? সেমই আসবে। f of x plus h এর ভ্যালুও কি থাকবে? সেম থাকবে। তাহলে লেখা ফেলান, সুতরাং f of x plus h এটা ইকুয়াল টু c। ঠিক আছে, এবার বলেন তো ভাইয়া, মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা অনুযায়ী আমরা এই কথা লিখতে পারি কিনা যে dy বাই dx মানে ddx অফ y আর কি। ঠিক আছে, ddx অফ y, ddx অফ y ইকুয়াল টু কত লিখতে পারবো? লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এই যে দেখেন, এই কথাটা আমাদের এখনো এখানে লেখা আছে। এই যে ddx অফ f of x, f of x যেই কথা, y তো একই কথা, তাই না? ddx অফ y এটা ইকুয়াল টু কত লিখতে পারবো? লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই কত? h। ঠিক আছে, দেখেন তো এই কথাটাই এখানে লেখা আছে কিনা? লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই কত? h। এখন আমাকে বলেন, এই যে f of x প্লাস h, এইটার ভ্যালুও কি ভাইয়া c না? এটার ভ্যালুও c। f of x এর ভ্যালুও কত বলেন তো? f of x এর ভ্যালুও হচ্ছে c। তাহলে c মাইনাস c করলে কত হয়? ওরার দিন বলেন। আচ্ছা, f of x plus h, h টাকে উপেক্ষা করছি কারণ এটা অতিভুজ। h উপেক্ষা করি নাই তো আমরা, এখানে তো h বসানোর কোনো জায়গাই নাই। ঠিক আছে, এর জন্য আমরা মান বসাইতে পারি নাই। পরের অঙ্কগুলোতে যায় দেখবো যে মান বসানো লাগবে। ঠিক আছে, এখানে তো ধ্রুবক ফাংশন দেখে মান বসানোর কোনো জায়গা নাই। পরের অঙ্কগুলোতে যায় আমাদের মান বসানো লাগবে। ঠিক আছে, কয়েকটা অঙ্ক করলেই দেখবেন যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার বলেন, 0 কে যাই দিয়ে ভাগ করেন না কেন, অ্যান্সার কত? 0। ঠিক আছে, তাহলে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে যে কোনো ধ্রুবকের পরিবর্তনের হার, মানে যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার আসবে হচ্ছে 0। যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কত আসবে? 0। ঠিক আছে, যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার আসবে 0।